আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমাদেরকে জানিয়ে দেন। আমরা আজকে আইসিটি এর লাইভ ক্লাস নিয়ে চলে আসলাম। ওকে, আমরা আইসিটি এর প্রথম থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে আমরা প্রথম থেকে একদম প্রথম জায়গা থেকে আমরা আবার শুরু করতেছি। তো সবাই একটু ক্লাসে জয়েন হয়ে নেন এবং ক্লাসটাকে শেয়ার করে দিবেন। আমিও আমাদের গ্রুপগুলোতে ক্লাসটা একটু দিয়ে আসি। ঠিক আছে, ওকে, ওয়েট। ঠিক আছে, আপনারা একটু একটা কাজ করেন, আপনারা একটু আপনাদের বন্ধুদেরকে ক্লাস লিঙ্কটা একটু দিয়ে আসেন। হ্যাঁ, সবাই একটু বন্ধুদেরকে ক্লাস লিঙ্কটা পৌঁছায় দেন এবং বন্ধুদেরকে মেনশন করে দিতে পারেন। আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে, তো বিভিন্ন গ্রুপে এবং হচ্ছে টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দেন, আমরা ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, মূলত ওকে, ঠিক আছে, ওকে, আমরা ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, সবাই কেমন আছেন জানিয়ে দেন। ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, আজকে আমরা শুরু করব হচ্ছে আইসিটি এর তৃতীয় চ্যাপ্টার। ঠিক আছে, তৃতীয় চ্যাপ্টার। ওকে, সবাই একটু দ্রুত জয়েন হন, তো সবাই একটু দ্রুত জয়েন হন। ঠিক আছে, এই অধ্যায় থেকে অনেকে ভয় পায়। হ্যাঁ, এবং এমন অনেকেও আছে যে এই অধ্যায়ের নামই জানে না। ঠিক আছে, এই অধ্যায়ের নামই জানে না এমন অনেকে আছে। এইচএসসি 26 ব্যাচ তো আছে, এইচএসসি 25 ব্যাচও আছে এরকমের, যে তৃতীয় অধ্যায়ের নাম কি সেটাই জানে না। ঠিক আছে, এমন অনেকে আছে। আপনি বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখতে পারেন আপনাদের কোনো বড় ভাইয়া বা আপুদের। ঠিক আছে, অনেকে আছে। তো যাই হোক, আমি সব কিছুই বলে দিচ্ছি। ওকে, ঠিক আছে, অনেকে জয়েন হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমি আর লেট করব না, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তাই না? ঠিক আছে, তাহলে আমি ক্লাস শুরু করতেছি। ওকে, তো আমরা আজকে তৃতীয় অধ্যায় করব, আইসিটি তৃতীয় অধ্যায় করব। তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। ঠিক আছে, আমরা দেখব 3.1 আর 3.2 এরকমের দুই ভাগে ভাগ করা হয়েছে। 3.1 হচ্ছে সংখ্যা পদ্ধতি, 3.2 হচ্ছে ডিজিটাল ডিভাইস। তা আমরা এখন যে পার্টটা পড়বো সেটা হচ্ছে 3.1 সংখ্যা পদ্ধতি। এখান থেকে আমাদের প্রচুর কিছু জানার আছে। হ্যাঁ, গত দিনের ক্লাসে অনেক কিছু জানেননি, তবে আপনারা যেহেতু আমাদের পেইড ব্যাচে ভর্তি হবেন, তো আমাদের পেইড ক্লাসে কেমন ক্লাস হবে সেই অনুযায়ী আমি আজকে ক্লাসটা নিব। তো তবুও পেইড বেসের পুরোটা আমি এখানে দিব না। হ্যাঁ, আমি আবারও বলে রাখতেছি, পেইড বেসে অবশ্যই কিছু না কিছু জিনিস এক্সট্রা থাকে। তো এই আমাদের এখানে যতটুকু দেওয়ার চেষ্টা করব, পেইড বেসে দেখা যাবে যে 40% আমরা এই ফ্রি ক্লাসে দেওয়ার চেষ্টা করব। বাকি 60% আপনাকে পেতে হলে আমাদের পেইড বেসে ভর্তি হতে হবে। এখন আমাদের পেইড বেসে কিভাবে ভর্তি হবেন, অবশ্যই আপনারা জানেন যে দুইটা ক্লাস যারা করছেন, গত দুইটা ক্লাস আমি বলে দিয়েছিলাম যে এই দুইটা ক্লাস আমি বলছি যে আইসিটি কোর্স ফি হচ্ছে আমাদের 500 টাকা, বাংলা সেকেন্ড পেপার হচ্ছে 105। যারা দুইটা একসাথে নিবে তাদের জন্য 105 টাকা ডিসকাউন্ট, 500 টাকায় তারা দুইটা কোর্স নিতে পারবে। এখন কারা নিতে পারবে? যারা শেষ পর্যন্ত ক্লাস করবে। ঠিক আছে, ওকে, আসেন তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। তার আগে বলি, আমরা আজকে যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন এই সংখ্যা পদ্ধতির অনেক কিছু আছে, যে যত কিছুই থাকুক না কেন তার মধ্যে আমরা কিছু অংশ আজকে শেখার চেষ্টা করব। ঠিক আছে, তো ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে। কি শিখবো ভাইয়া? ফার্স্টে যেটা শিখবো যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সবাই একটা কাজ করবেন, সবাই খাতা কলম নিয়ে টেবিলে বসবেন। কোথায় বসবেন? টেবিলে বসবেন। কেউ শুয়ে শুয়ে ক্লাস করবেন না, শুয়ে শুয়ে ক্লাস করলে এই ক্লাসের কোনো লাভ পাবেন না, কোনো মজা পাবেন না। ফুললি মজা নিয়ে, ফুল এনার্জি নিয়ে ক্লাস নিব। হ্যাঁ, এবং আপনারাও একটু টেবিলে বসে কষ্ট করে খাতায় যা কিছু লিখে দেবো সেগুলো লেখার চেষ্টা করেন, যেহেতু আপনাদের কাছে অনেকের কাছে বই নাই। অনেকে এইচএসসি 26 ব্যাচ, আর যারা 25 ব্যাচ তাদের হচ্ছে বই আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমার ক্লাস করার পরে দেখবেন যে আপনার বই লাগবে না, যতটুকু ক্লাস নোট করবেন ওইটুকুই এনাফ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আজকে কোনটা করবো ভাইয়া? সংখ্যা পদ্ধতি। তো যারা অবশ্যই খাতা কলম নিয়ে বসছেন, উপরে একটা হেডলাইন দিয়ে দেন যে সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তৃতীয় অধ্যায়ের। হ্যাঁ, ওকে, তো আমাদের আগে জানতে হবে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে বা সংখ্যা পদ্ধতি জিনিসটা কি।
তো আমরা মূলত একটা সংখ্যা পদ্ধতি সম্বন্ধে পরিচিত, অর্থাৎ আমরা 1 2 3 4 5 6 7 8 9 এই ধরনের আমরা সংখ্যা পদ্ধতিটাকে ইউজ করে থাকি, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা ইউজ করে থাকি। এছাড়াও আপনি যদি একটু চিন্তা করেন, আপনি যদি একটু ব্রেন খাটান, তাহলে দেখবেন আপনি কিন্তু রোমান সংখ্যাও ইউজ করেন। রোমান সংখ্যা ইউজ করেন না ভাইয়া, এইভাবে আই আই দিয়ে? হ্যাঁ, রোমান সংখ্যা ইউজ করেন না? রোমান সংখ্যাও ইউজ করেন, মানে এইভাবে ইউজ করেন আর কি, ঠিক আছে? এইভাবে ইউজ করেন, ঠিক আছে? এভাবে ইউজ করেন না ভাইয়া? রোমান সংখ্যাও তো আপনি ইউজ করেন। তাহলে আপনার মনের মধ্যে প্রশ্ন জাগে না ভাইয়া, এইটা কোন সংখ্যা পদ্ধতি? এইটা কোন সংখ্যা পদ্ধতি? এইটা কেন ইউজ করি আমরা? এইটা আমরা কেন ইউজ করি? হ্যাঁ, তারপর আবার আমরা ইউজ করতেছি 1 2 3 4, হ্যাঁ, এইভাবে আমরা ইউজ করতেছি। আবার দেখা যায় যে গ্রিকরা অনেক সময় দেখা যায় যে গ্রিকের যে সংখ্যা পদ্ধতিগুলো ছিল ওইগুলোতে দেখা যাইতো যে কি ফুল ফলের ছবি দিয়ে হচ্ছে তারা সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করতেছে। তো এই রকমের অনেক ভাবে আমরা সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করতে পারি, আমরা প্রকাশ করতে পারি। এখন সংখ্যা পদ্ধতি কাকে বলে যদি আমাদের আসে, তাহলে এর সংজ্ঞাটা কি রকমের হবে? ঠিক আছে, সংখ্যা পদ্ধতি কাকে বলে যদি আমাদের আসে, তাহলে এর সংজ্ঞাটা কি রকমের হবে? এখন বলেন তো ভাইয়া, সংজ্ঞা কোথায় আসে? সিম্পল ব্যাপার, ক নম্বরে আসবে। তার মানে আপনি এখান থেকে বুঝে যেতে পারতেছেন যে আমাদের সংখ্যা পদ্ধতি কাকে বলে এই প্রশ্নটা পরীক্ষায় আমাদের কোথায় আসতে পারে? ক নম্বরে, মানে জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। ঠিক আছে, তাহলে আসেন সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটার সংজ্ঞা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, সেইটার সংজ্ঞা আমি লিখে দিচ্ছি। আপনারা যে কাজটা করবেন, সংজ্ঞাটা লিখে নেবেন, আমি হচ্ছে সংজ্ঞাটা বুঝাইয়া দেবো। হ্যাঁ, ঠিক আছে, সংজ্ঞাটা আমি বুঝাইয়াও দিব, সমস্যা নেই। সংজ্ঞাটা আমার সাথে সাথে সবাই একটু লিখে নেবেন, সংখ্যা পদ্ধতি সংজ্ঞা। হ্যাঁ, বিভিন্ন, দেখেন ফার্স্টে আমরা যে কথাটা ইউজ করি, বিভিন্ন সাংকেতিক চিহ্ন। হ্যাঁ, বিভিন্ন সাংকেতিক চিহ্ন, অঙ্ক বা ডিজিট। কি ভাইয়া? অঙ্ক বা ডিজিট বা প্রতীক ব্যবহার করে। ঠিক আছে, বিভিন্ন সাংকেতিক চিহ্ন, অঙ্ক, এই অঙ্ককেই বলা হয় হচ্ছে আরেকটা নাম হচ্ছে ডিজিট। হ্যাঁ, কি বলা হয়? ডিজিট। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দিলাম আমি। হ্যাঁ, বা প্রতীক ব্যবহার করে। কি ব্যবহার করে ভাইয়া? কি ব্যবহার করে? প্রতীক ব্যবহার করে। ঠিক আছে, কি ব্যবহার করে? প্রতীক ব্যবহার করে। কি বলছে? প্রতীক ব্যবহার করে সংখ্যাকে গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে। কাকে ভাইয়া? সংখ্যাকে গণনা গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে কি বলে ভাইয়া? পদ্ধতিকে বলা হয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়, সংখ্যা পদ্ধতি বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এবার আসা এই সংজ্ঞাটা আশা করি আমার সাথে সবাই লিখে ফেলছেন। ঠিক আছে, সংজ্ঞাটা আশা করি আমার সাথে সবাই লিখে ফেলছেন। এবার একটু তাকান, কি বলছে? বিভিন্ন সাংকেতিক চিহ্ন। এখন বিষয় হচ্ছে ভাইয়া, এখানে সাংকেতিক চিহ্নের কেন কথা আসলো? আমরা তো সংখ্যা পদ্ধতি নামে আমরা জানি যে 1 2 এইগুলা ইউজ করা হয়, 1 2 3 4 এগুলো আমরা ইউজ করি। আবার আমরা জানি যে রোমান সংখ্যার ক্ষেত্রে আই, এ ডাবল আই, ট্রিপল আই, এগুলো দ্বারা 1 2 3 আমরা বুঝি। হ্যাঁ, এরকম আমরা কয়েকটা জিনিস আমরা শিখছি। হ্যাঁ, তো এখানে সাংকেতিক চিহ্নের কথা কেন আসলো? তো মূলত আমাদের যখন এরকমের অঙ্ক ছিল না, 1 2 3 4 ছিল না, বা যখন রোমান সংখ্যাগুলো ছিল না, তখন আমাদের কিছু সাংকেতিক চিহ্ন ইউজ করা হইতো। যেমন ধরেন একটা গাছের চিহ্ন ইউজ করা হইতো। হ্যাঁ, যেমন ধরেন একটা ফুলের চিহ্ন ইউজ করা হইতো। ঠিক আছে, অনেক সুন্দর একটা ফুল আঁকায় দিলাম। হ্যাঁ, একটা ফুলের চিহ্ন ইউজ করা হইতো। এরকমের অনেক চিহ্ন ইউজ করা হইতো। এই যখন 1 2 3 4 ছিল না, বা এই রোমান সংখ্যাগুলো ছিল না, এই সময়গুলোতে কি করা হইতো? এরকমের আমাদের কিছু ছবি ইউজ করা হইতো। ঠিক আছে, গাছের ছবি বা ফুলের ছবি বা বাড়ির ছবি বা হচ্ছে একটা নদীর ছবি। হ্যাঁ, এইভাবে দ্বারা আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতিগুলো ওইভাবে ইউজ করতাম যখন আমরা অনেক আদিম যুগে ছিলাম। ঠিক আছে, এর পরবর্তীতে দেখা গেছে যে আস্তে আস্তে আমরা একটু কি হয়েছি, আস্তে আস্তে আমরা একটু ডিজিটাল হয়েছি। ঠিক আছে, একটু ডিজিটাল হয়েছি। তখন আমরা কি হয়েছে, তখন আমরা রোমান সংখ্যা পদ্ধতি আনছি, তারপর গ্রিক সংখ্যা পদ্ধতি আনছি, এরকম অনেক সংখ্যা পদ্ধতি আনছি। এক সময় দেখা গেছে আমরা কি আনছি, 1 2 3 4 এই সকল জিনিস আনছি। হ্যাঁ, 1 2 3 4 এর সূচনা ঘটে গেছে। তো যখন এই 1 2 3 4 এর সূচনা ঘটছে, এর পেছনে একটা বড় ইতিহাস আছে। হ্যাঁ, এই ইতিহাসটা আপনাদেরকে পড়তে হয়। এর পেছনে, এই সংখ্যা পদ্ধতির পেছনে তৈরি হওয়ার পেছনে একটা বড় ইতিহাস আছে। এই ইতিহাসটা আপনাদের পড়তে হবে, এবং এই ইতিহাসটা আমরা ফার্স্ট ক্লাসে বোঝাবো, অর্থাৎ ওই যে বুঝতে পারছেন যে কোথায় বোঝাবো। হ্যাঁ, করছে, ঠিক আছে, বুঝাইতে পারছি। আচ্ছা, তো এরকমের
এই 1 2 3 4 আসার পেছনে কি আমাদের আছে অনেক বড় একটা ইতিহাস আছে। তো এই যে 1 2 3 4 এইগুলাকে বলা হচ্ছে অঙ্ক, এগুলা কি বলা হচ্ছে অঙ্ক বা ডিজিট। এইগুলাকে ব্যবহার করে হ্যাঁ, বা আমরা কাঠি বলতে পারি না, কাঠি, আগের দিনে কাঠি ব্যবহার করা হতো মনে আছে? আপনারা যদি এখনো যদি কোনো চাউলের দোকানে যান, মানে যারা চাউলের ব্যবসা করে, হ্যাঁ, দেখবেন যখন চাউলগুলা নামায় তখন দেখবেন ওরা এখনো কাঠির ব্যবহার করে। হ্যাঁ, একটা করে চাউলের বস্তা নিয়ে যাচ্ছে, একটা করে কাঠি ফেলে রাখতেছে, তার মানে যে কয়টা কাঠি এখানে জমা হবে ততগুলা হচ্ছে সে কি করছে, বস্তা নিয়ে গেছে। ঠিক আছে, তো এখনো দেখা যায় যে কাঠির ব্যবহার করে। তো এরকমের বিভিন্ন বিভিন্ন ধরনের প্রতীক, সাংকেতিক চিহ্ন বা অঙ্ক বা ডিজিট এইগুলা ব্যবহার করে যখন আমরা সংখ্যাকে গণনা বা প্রকাশ করতেছি, দেখেন এই যে সংখ্যা এগুলা ইউজ করার মানে কি, আমরা যাতে সংখ্যাগুলোকে গণনা করতে পারি, অর্থাৎ আমার কাছে কয়টা বস্তা আছে, চাউলের বস্তা কয়টা আছে সেটা যাতে আমরা গণনা করতে পারি। এই জন্যই তো আমরা কি কাঠের ব্যবহার করতেছি, বা 1 2 3 4 দ্বারা আমরা কি করতেছি, চিহ্নিত করতেছি, তাই তো? আবার দেখেন এইগুলা দ্বারাই এই যে আমরা হচ্ছে 1 2 3 4 বা রোমান সংখ্যা বা কাঠি বা হচ্ছে ফুল ফল, এইগুলো দ্বারাই কিন্তু আমরা কি করতেছি, সংখ্যা পদ্ধতিটাকে প্রকাশ করতেছি, তাই না? তো এই কথাটাই বলছে, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক বা ডিজিট বা প্রতীক ব্যবহার করে সংখ্যাকে গণনা তো করা লাগবে, গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়, সংখ্যা পদ্ধতি বলা হয়। আশা করি একটা সংজ্ঞা বুঝতে পারছেন, একটা সংজ্ঞা আমি বোঝালাম 5 মিনিট ধরে, ঠিক আছে? ওকে, এরপর আসেন, এই সংখ্যা পদ্ধতি আবার 2 রকমের হয়। কয় রকমের হয় ভাইয়া? এই সংখ্যা পদ্ধতি আবার 2 রকমের হয়, ঠিক আছে? সংখ্যা পদ্ধতি কয় রকমের হয়? 2 রকমের হয়। খেয়াল করেন, সংখ্যা পদ্ধতি কয় রকমের হয় ভাইয়া? 2 রকমের হয়। আসেন, এই 2 রকম আমাদেরকে একটু শিখতে হবে। একটাকে বলা হয়, আচ্ছা আগে লেখেন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, ঠিক আছে? ওকে, 1 নম্বরে লেখেন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি ভাইয়া? পজিশনাল সংখ্যা পদ্ধতি, বা ইংলিশে যেটাকে বলে পজিশনাল নাম্বার সিস্টেম। হ্যাঁ, কি বলে? পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, 2 নম্বরে যেটাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এটাকে ইংলিশে কি বলবো ভাইয়া? নন পজিশনাল নাম্বার সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, এখন কোনটা পজিশনাল নাম্বার সিস্টেম আর কোনটা নন পজিশনাল নাম্বার সিস্টেম এটা আপনাকে শিখতে হবে। একটা বিষয় কি জানেন, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, একটা বড় পার্থক্য আছে। ওই পার্থক্যটা যদি আমরা মাথার মধ্যে সেট করে নিতে পারি, তাহলে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলা, সেগুলো আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। যেমন কোন পার্থক্য ভাইয়া? এদের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে এটার স্থানিক মান আছে। কি আছে ভাইয়া? স্থানিক মান আছে। হয়তো কেউ বুঝলেন না যে ভাইয়া স্থানিক মান আবার কি। হ্যাঁ, আবার এটার মধ্যে কি ভাইয়া, এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যার স্থানিক মান নেই। কি নেই? স্থানিক মান নেই। এই যে এই পার্থক্যটা যে মনে রাখতে পারবে তার জন্য এটা কোনো বিষয় না। এখন বিষয় হচ্ছে ভাই আমি তো বুঝি না স্থানিক মানটা কি, তাই না? আমি তো বুঝি না স্থানিক মানটা কি। স্থানিক মান আগে বুঝান, তারপর আপনি বলেন যে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা। তাহলে আসেন আগে আমরা স্থানিক মানটা একটু শিখি। তো দেখেন, আমরা কি এখন কাঠের ব্যবহার করি না তো কিসের ব্যবহার করি? আমরা 1 2 3 4 এর যুগে চলে গেছি, তাই না? তার মানে আমরা কি ব্যবহার করি? 1 2 3 4 ব্যবহার করি, তাই তো? আচ্ছা, একটা সংখ্যা বলেন তো আপনারা, একটা বড়সড় একটা সংখ্যা বলেন আপনারা একটু কমেন্টে একটা বড়সড় সংখ্যা বলেন। 1230 হইতে পারে, 1250 হইতে পারে, একটা সংখ্যা বলেন। হ্যাঁ, 750 হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, মাঝারি টাইপের একটা সংখ্যা বলেন, ঠিক আছে? হ্যাঁ, একদম ফার্স্টে এই ক্লাসটা হয়েছিল, ঠিক আছে? সেই ক্লাসের মধ্যে আর এই ক্লাসের মধ্যে আবার একটু পার্থক্য হবে। হ্যাঁ, যেমন সেই ক্লাসে আমি পজিশনাল নন পজিশনাল শিখাইনি, ঠিক আছে? আবার দেখবেন হচ্ছে পেইড ক্লাসে গিয়ে, হ্যাঁ, বা কোর্সে গিয়ে আমাদের দেখবেন যে ওইখানে গিয়ে দেখবেন আরো একটু এক্সট্রা কিছু শিখতেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের মধ্যে যত বিস্তারিত যত তথ্য আছে সবকিছু আমি আপনাকে দিব। এটা আপনি 100% 40 জায়গা চেক করে আসেন, সমস্যা নেই, আমি চেক করতে মানা করবো না। আপনি 40টা জায়গা চেক করবেন, চেক করে আমার কাছে দেখবেন সর্বোচ্চ পরিমাণে বেশি তথ্য।
ঠিক আছে, কেননা আমি কারোর কাছে তথ্য কম রাখি না এবং আইসিটিতে আপনার ভালো রেজাল্ট হবে 100%। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন তাহলে স্থানিক মান আছে, স্থানিক মান নেই। এবার আপনাদেরকে আমি একটা সংখ্যা বলতে বলছিলাম, হ্যাঁ, তা আমি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি। গুড, 850 বলছিল একজন। ঠিক আছে, আমি ছোটর উপরে নিচ্ছি, বেশি বড় যাচ্ছি না। হ্যাঁ, 850 বলছে। কে বলছে ভাইয়া? বলছে হচ্ছে সাইমা চৌধুরী। ওকে, ঠিক আছে, চৌধুরী ম্যাম যেহেতু বলেছে 850, তা আমি এই সংখ্যাটাকে নিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন আমি 850 সংখ্যাটা লিখলাম, তো এটা আমাদের সবার পরিচিত একটা সংখ্যা। আচ্ছা, এবার খেয়াল করেন এই সংখ্যার একটা স্থানিক মান আছে। কেমনে আছে? যেমন 0-কে আমরা বলি একক। এইটা শুনেন নাই, ক্লাস 1-এ পড়েন নাই বা ক্লাস 2-তে পড়েন নাই এমন কেউ আছেন যে 0-কে একক বলা হয়, 5-কে দশক বলা হয়, 5-কে দশক বলা হয়, 8-কে শতক বলা হয়? এইটা শোনেন নাই এমন কেউ আছেন নাকি? বলেন, এমন কেউ আছেন এখানে? এমন কেউ নেই ভাইয়া যে এই কথাটা শুনে নাই যে 0-কে একক বলা হয়, 5-কে দশক বলা হয়, তারপরেরটাকে শতক বলা হয়। এভাবে আমাদের আস্তে আস্তে কি করতে থাকে? বাড়তে থাকে, তাই না? শতকের পরে হাজার, তারপরে আমাদের আস্তে আস্তে কি করতে থাকে? বাড়তে থাকে। তাহলে এরকমের যখন আমাদের কোনো কিছুর একটা মান পাবো, স্থানিক মান পাবো, স্থানিক মান মানে এখানে আপনি সংখ্যাগুলোকে চেঞ্জ করে দেন, তারপরেও এই ফার্স্ট সংখ্যাটা কিন্তু একই থাকবে, পরের সংখ্যাটা কিন্তু দশকই থাকবে, তারপরের সংখ্যাটা কিন্তু শতকই থাকবে, তাই কিনা? আমি যদি এখানে 850 চেঞ্জ করে দিই, ধরেন চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, আমি লিখলাম 721, তাহলে 1-কে এখানে একক না, 2-কে এখানে দশক না, 7-কে এখানে শতক না, ঠিক কিনা বলেন? ঠিক আছে কথা? তার মানে এইগুলার কি একটা স্থানিক মান আছে। স্থানিক মান মানে জায়গার মান, নির্দিষ্ট জায়গার মান। দেখেন এই একের জায়গায় আমি যতই বসাই না কেন, 0 বসাই, 1 বসাই, 2 বসাই, 3 বসাই, 4 বসাই, 5 বসাই, 6 বসাই, 7 বসাই, 8 বসাই, 9 বসাই, যেটাই বসাই না কেন সেটা কিন্তু এককই হবে। আবার এই 2 এর জায়গায় যেটাই বসাই না কেন সেটা কিন্তু দশকই হবে। এই 7 এর জায়গায় যেটাই বসাই না কেন সেটা কিন্তু শতকই হবে, তাই কিনা? তাইলে এগুলোর কি আছে? স্থানিক মান আছে। এবার আমাকে বলেন তো ভাইয়া, এই যে রোমান সংখ্যা ইউজ করেন, রোমান সংখ্যা ইউজ করেন না? রোমান সংখ্যা ইউজ করেন, এটাকে লেখেন 1 মানে আই এর মতো করে দেন, তারপর ডাবল আই লেখেন, তারপরে ট্রিপল আই লেখেন। এখন বলেন তো এদের কি স্থানিক মান আছে? মানে এদেরকে আপনি কখনো কখনো জীবনে কি কখনো একক দশক শতক দ্বারা প্রকাশ করতে পারবেন? পারবেন? পারবেন না, তাই না? এগুলাকে কখনো কি করতে পারবেন না? একক দশক শতক দ্বারা প্রকাশ করতে পারবেন না। যেইগুলাকে একক দশক শতক দ্বারা প্রকাশ করা যায় না সেইগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেইগুলাকে একক দশক শতক হাজার এভাবে আমাদের প্রকাশ করা যায় সেগুলোকে বলা হয় হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? বিষয়টা ক্লিয়ার কিনা? স্থানিক মান জিনিসটা কি বুঝতে পারছেন? স্থানিক মান জিনিসটা কি বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার হয়েছেন ভাইয়া? আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। হ্যাঁ, ওইটাতে যাব। হ্যাঁ, ওইটাতে আমি যাব, যে 4 প্রকার যেটা বলছি না সেটাতে আমি যাব। দেখছেন ডিপে যাব আমি। হ্যাঁ, আস্তে আস্তে ডিপে যাব তো আমি। ঠিক আছে, মেইন প্রকার হচ্ছে 2টা, পজিশনাল নন পজিশনাল। এরপর আমাদের ভিতরে আরো আছে। হ্যাঁ, ভিতরে আরো আছে, আসতেছে ওই পর্যন্ত। ঠিক আছে, বলেন এটুকু ক্লিয়ার কিনা? এটুকু যা বুঝাইছে এটুকু ক্লিয়ার কিনা? এটুকু নোট করেন সবাই। এটুকু ক্লিয়ার সবাই? যতটুকু বুঝাইলাম এতটুকু ক্লিয়ার কিনা সবাই? আমাকে একটু জানান তো। এতটুকু ক্লিয়ার হলে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? যারা ক্লিয়ার হয়েছেন আমাকে একটু জানান। ঠিক আছে, ওকে। আরেকটা বিষয়, হ্যাঁ, একটু কষ্ট করে বন্ধুদেরকে জানাই দেবেন, হ্যাঁ, আমাদের এখানে ক্লাস হচ্ছে, তাও ফ্রিতে। ঠিক আছে, আসেন আমরা পরবর্তীটাতে যাচ্ছি। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। সবাই ক্লিয়ার হয়ে গেছে দেখছেন? ক্লিয়ার না হয়ে যাবেন কোথায় বলেন? আমি বলছি না যে আমার ক্লাসে ভাই ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি বোঝাতে থাকবো? দেখেন আমি জাস্ট কি করাইছি এতক্ষণে, এতক্ষণে করাইছি একটা সংজ্ঞা, এতক্ষণে করাইছি হচ্ছে প্রকারভেদ, সেটাও আমি স্থানিক মান আছে কি নেই সেটাও বোঝাই দিলাম। ঠিক আছে, কতটা ব্যাখ্যা করে বোঝাইছি, কতটা ডিপলি বোঝাইছি আশা করি দেখতে পাইছেন। এরপর আসেন আমরা যাব হচ্ছে, এবার আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রকারভেদে যদি আমরা যাই তাহলে হাজার সহস্র এরকমের প্রকারভেদ আছে, কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদে মাত্র 4টা। কয়টা ভাইয়া? মাত্র 4টা। ঠিক আছে, এর প্রকারভেদ কয়টা? মাত্র 4টা। এবার আসেন, গতদিন আমি শর্টকাটে করাইছি, আজকে আমি একটু লং কাট করাচ্ছি, পেট পেছে দেখবেন আরো লং কাট হবে। হ্যাঁ, আস্তে আস্তে লং কাট হয়। হ্যাঁ,
কেননা আপনারা যখন শিখবেন কোথাও, হ্যাঁ, ফার্স্টেই মানে পুরোপুরি শিখতে পারবেন না, আপনাকে আস্তে 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 ইনপুট দেওয়া লাগবে। ঠিক আছে, আপনি ফার্স্টেই তো এইচএসসির যোগ্য হয়ে যাবেন না, আপনাকে আস্তে আস্তে ইনপুট দেওয়া লাগবে, তাই না? যতটা ইনপুট দিব ততটা আউটপুট আসবে। আপনাকে যদি বেশি করে আমি ইনপুট দেই, আপনি কিন্তু লোডিং নিতে পারবেন না, লোডটাই নিতে পারবেন না। লোড নিতে না পারলে তখন কি হবে, মাথা হ্যাং হয়ে যাবে আর সারা জীবন পড়তেই মন চাইবে না, তাই না? তো আস্তে আস্তে লোড নিতে হবে। আসেন আমরা এবার যাবো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে। আসেন তাহলে আমি এসব মুছে দিচ্ছি, সব ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এবার একটু খেয়াল করেন, পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে পড়বো আর কি। হ্যাঁ, পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। হ্যাঁ, কি বললাম ভাইয়া? পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকারের? সবাই আনসার করেন তো, আমি জানি না কয় প্রকার, বলেন তো কয় প্রকারের? কি কি সেটা বলার দরকার নাই, পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার কেবলই বলছি, বলেন কয় প্রকারের, বলেন কয় প্রকারের বলেন। আচ্ছা ইংলিশে লিখি, হ্যাঁ, তাহলে এটা ভালো দেখাবে। কয় প্রকারের? গুড, আপনারা পারেন, হ্যাঁ, আপনারা পারেন। ঠিক আছে, কয় প্রকারের? 4 প্রকারের। ঠিক আছে, কয় প্রকারের? 4 প্রকারের। ঠিক আছে, তাহলে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। গুড, সবাই আনসার করছিল। হ্যাঁ, সবাই অনেক ভালো স্টুডেন্ট। ঠিক আছে, আচ্ছা এবারে দেখেন পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। কি কি ভাইয়া? ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। ঠিক আছে, কি কি? ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আপনারা যেটার সাথে পরিচিত, আপনারা যে সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত সেটা হচ্ছে ডেসিমেল। বাকি 3টার সাথে অনেকেই পরিচিত না, যারা আগের ক্লাস করছে তারা পরিচিত, যারা আগের ক্লাস করেনি তারা পরিচিত না, যারা আগের ক্লাস করছিল তারা আজকে নতুন অনেক কিছু আবার পরিচিত হচ্ছে। ঠিক আছে, আবার যারা আজকে আপনারা প্রথম ক্লাস করতেছেন, যারা আমাদের পেইড কোর্সে যাবেন, তারা আবার অনেক নতুন কিছু পরিচিত হবেন। ঠিক আছে, এবং ওইটাই লাস্ট, আর আর কিছু পাবেন না। হ্যাঁ, ওইটাই লাস্ট ধাপ। ঠিক আছে, পরিচিত হওয়ার লাস্ট ধাপ হচ্ছে ওইটা। ঠিক আছে, আচ্ছা এবার আসেন তাহলে কি ডেসিমেল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। এটা সহজ একটা টেকনিক আছে। হ্যাঁ, সহজ একটা টেকনিক আছে। তার আগে আমাদেরকে একটু একটা জিনিস শিখতে হবে। কি শিখতে হবে? বেস বা ভিত্তি সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। কি সম্পর্কে জানতে হবে? বেস বা ভিত্তি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে আপনার ঠিক এর নিচে লেখেন বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি। তাহলে বেস বা ভিত্তি কি? হ্যাঁ, বেস বা ভিত্তি কি এটা আমাদের আসতে পারে ক নম্বরে। ঠিক আছে, আমি বলে দিব কোনটা কোথায় আসতে পারে, আমি বলে দিব। হ্যাঁ, তাহলে এটা কোথায় আসতে পারে? এটা হচ্ছে আমাদের ক নম্বরে আসতে পারে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই বেস বা ভিত্তি কি মাথায় রাখবেন। বেস বা ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা ডিজিট। ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা ডিজিট। তাহলে আমার সাথে একটু লিখে ফেলেন যে বেস বা ভিত্তি কি? বেস বা ভিত্তি হচ্ছে হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে, ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক অঙ্ক বা ডিজিট। ঠিক আছে, তাহলে দেখেন তো সবার মাথার মধ্যে ঢুকছে কিনা। বেস বা ভিত্তি কি? ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা ডিজিট। ঠিক আছে, এতটুকু জাস্ট মাথার মধ্যে রাখেন, আমি পরবর্তীতে বলতেছি যে এই জিনিসটা আসলে কি। হ্যাঁ, এখনই আমি বলবো। দেখেন ভাইয়া, আমরা যদি একটু খেয়াল করি ডেসিমেল, হ্যাঁ, এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা যদি একটু খেয়াল করি, ডেসিমেলের একটা নাম, ডেসিমেলের একটা অর্থ আছে। কিসের অর্থ আছে? ডেসিমেলের একটা অর্থ আছে। কি? ডেসির অর্থ আছে। কার অর্থ আছে ভাইয়া? ডেসির অর্থ আছে। তাহলে বলেন ডেসি,
হ্যাঁ, ডেসির অর্থ কি? ডেসির অর্থ হচ্ছে 10। ডেসির অর্থ কি? ডেসি অর্থ হচ্ছে 10। ঠিক আছে, যারা পরিমাপের একক সম্পর্কে পড়ছেন সেখানে আমরা ডেসি শব্দটা আমরা হচ্ছে হয়তো বা পরিচিত আছে, সেখান থেকে আপনারা একটু মাথায় নিয়ে আসেন যে ডেসি শব্দের অর্থ কি। ডেসি শব্দের অর্থ হচ্ছে 10, তাই না? তার মানে এখানে একটা কথা লিখে রাখেন, এই পাশ দিয়ে একটা জিনিস লিখে রাখেন যে বেজ। হ্যাঁ, এই কর্নারে লিখে রাখেন বেজ। ঠিক আছে, তার মানে মাথায় রাখবেন যে ডেসিমেলের বেজ হবে 10 এবং এর অঙ্ক বা ডিজিটও হবে কি 10টা। এর অঙ্ক বা ডিজিটও হবে কয়টা? 10টা। এখন কিভাবে হবে ভাইয়া? কিভাবে হবে খেয়াল করেন, আমি যদি 0 থেকে সংখ্যাগুলো নেওয়া শুরু করি, 0 1 2 3 4 5 6 7 8 9, কয়টা সংখ্যা নিছি ভাইয়া? দেখেন 10টা সংখ্যা, গুনে দেখেন, মনে হচ্ছে না এটা না, এই যে 0 আছে না, 0 আছে তো, 0 সহ দেখেন 10টা সংখ্যা মোট। দেখেন 10টা সংখ্যা গুনে দেখেন, আপনার যদি ইয়ে না হয় 1 থেকে 9 পর্যন্ত 9টা, আর 0 সহ হচ্ছে 10টা। এখন আপনি এই পৃথিবীতে যত সংখ্যা ইউজ করেন এর মধ্যে ইউজ করেন, যত সংখ্যা ইউজ করেন না কেন এর মধ্যে ইউজ করেন। একটু হিসাব করে দেখেন, একটু হিসাব করে দেখেন, আপনি যত সংখ্যা বানাবেন, যত বড় সংখ্যাই বানান না কেন এর মধ্যে কিন্তু সংখ্যাগুলো থাকে, তাই না? 0 থেকে 9 পর্যন্ত মিলাই সেলাই কিন্তু আমরা কি করি, ওই সংখ্যাগুলো বানাই, ওই সংখ্যাগুলো আমরা কি করি, বানাই। তাহলে দেখেন ডেসিমেলের সংখ্যা বা অঙ্ক বা ডিজিট সংখ্যা কত? অঙ্কের সংখ্যা কত? এখানে 10টা না? এই জন্যই আমরা বলছি বেস বা ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা ডিজিট। কোন সংখ্যা পদ্ধতিতে? যেই সংখ্যা পদ্ধতি আমরা ইউজ করব। এখন আমরা কোন সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি? ডেসিমেল নিয়ে আলোচনা করতেছি। তার মানে ডেসিমেলের সর্বমোট অঙ্ক বা ডিজিটই হচ্ছে আমাদের বেস। তাহলে এখানে মোট সংখ্যা কয়টা? 10টা। তার মানে এর বেস সংখ্যা হচ্ছে 10। ডেসিমেলের বেস কত? ডেসিমেলের বেস হচ্ছে 10। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন বাইনারি। বাইনারিতে আমরা জাস্ট 2টা সংখ্যা ইউজ করি। আপনারা যদি একটু খেয়াল করেন বাই, হ্যাঁ বাই কথার সাথে আপনারা হয়তো বা পরিচিত আছেন। বাই মানে 2 না? বাই মানে তো 2। তার মানে মাথায় রাখবেন বাইনারির বেস সংখ্যা হবে 2। তার মানে এর অঙ্ক বা ডিজিট সংখ্যা কত হবে? 2টা হবে। কি কি হবে ভাইয়া? 0 আর 1 হবে। কি হবে? 0 আর 1 হবে। এরপরে আসেন অক্টাল। ভাইয়া মনে আছে কি অক্টা শব্দের অর্থ কত? অক্টা, অক্টা শব্দের অর্থ হচ্ছে 8। অক্টা শব্দের অর্থ কত? অক্টা শব্দের অর্থ হচ্ছে 8। তাহলে অক্টালের বেস কত হবে? 8। অক্টালের বেস কত হবে? 8। তাহলে অক্টালের বেস হচ্ছে 8। তার মানে এর অঙ্ক বা ডিজিট কত হবে? 8টা। এবার দেখেন কোন 8টা? 0 1 2 3 4 5 6 7, এই 8টা। 0 থেকে 7 পর্যন্ত কখনোই 8 ধরা যাবে না। অক্টালে 8 সহ্য হয় না। ঠিক আছে, অক্টালে কোনটা সহ্য হয় না? 8 সহ্য হয় না। এরপর আসেন, এরপর আমাদের কি আছে ভাইয়া? হেক্সা ডেসিমেল। কি আছে? হেক্সা ডেসিমেল। এবার একটু আগে আপনাদেরকে শেখানো হয়েছে, আপনাদের মাথায় আছে কিনা জানি না, ডেসিমেলের ডেসি শব্দের অর্থ হচ্ছে 10। ডেসিমেলের ডেসি শব্দের অর্থ কি? 10। আর কিছুদিন আগেই বিশ্বকাপ হয়েছে, মানে কয়েক বছর আগে ফুটবল বিশ্বকাপ হয়েছে, তখন ব্রাজিল একটা কথা বলছিল মনে আছে? মিশন হেক্সা। কি বলছিল? মিশন হেক্সা। হেক্সা মানে কি তাইলে ভাইয়া? হেক্সা মানে কি? হেক্সা মানে ছিল হচ্ছে 6, তাই কি না? হেক্সা মানে কি 6 না? হ্যাঁ, মিশন হেক্সা মানে কি? হেক্সা মানে হচ্ছে 6, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে হেক্সা মানে কি? হেক্সা মানে হচ্ছে 6। তাহলে দেখেন ডেসিমেলের ডেসি মানে যদি হয় 10 আর হেক্সা মানে যদি হয় 6, তাহলে 10 আর 6 যদি যোগ করা যায় তাহলে হয় হচ্ছে 16। তাহলে বলেন এবার এই হেক্সা ডেসিমেলের বেস কত হবে? অবশ্যই 16, অবশ্যই 16, তাই কিনা? এবার একটু খেয়াল করেন, তাহলে হেক্সাডেসিমেলের অঙ্ক বা ডিজিট কিভাবে আমরা লিখবো? একটা জিনিস মাথায় রাখেন, আমাদের এখানে হেক্সাডেসিমেল কথা আছে, তার মানে ডেসিমেলের যে কয়টা আছে সেই কয়টাকে আমাদের এখানে তুলতে হবে। আচ্ছা তুলি, 0 1 2 3 4 5 6 7 8 9। ডেসিমেলের তো এই কয়টাই ছিল, ডেসিমেলের তো 0 থেকে 9 পর্যন্ত ছিল। কিন্তু এই যে হেক্সা মানে যে 6, এই 6টা আমরা কই পাবো? এই 6টা সংখ্যা আমরা কই পাবো? আমাদের তো হইলো 10টা, আমাদের আরো 6টা লাগবে। এই 6টা সংখ্যা আমরা কই পাবো? এটা আপনাদের জানার বিষয় না?
মনের মধ্যে প্রশ্ন হচ্ছে না যে এই 6টা কই পাওয়া যাবে? এই 6টা হচ্ছে আমরা ইংরেজি ক্যাপিটাল লেটারের অ্যালফাবেটে পাবো। কিসে পাবো? ক্যাপিটাল লেটারের অ্যালফাবেটে পাবো, অর্থাৎ অ্যালফাবেট গুলো হবে হচ্ছে ক্যাপিটাল লেটারের। তাহলে ইংরেজি অ্যালফাবেটের ক্যাপিটাল লেটার গুলো নিতে হবে। কোন ক্যাপিটাল লেটার গুলো? প্রথম 6টার ক্যাপিটাল লেটার। হ্যাঁ, তাহলে প্রথম 6টা কি, সরি, হ্যাঁ প্রথম 6টা ক্যাপিটাল লেটার। তাহলে কি? এ, বি, সি, ডি, ই, এফ, এই 6টা। ঠিক আছে, এই 6টা বুঝতে পারছি। তাইলে হেক্সাডেসিমেলে কয়টা ইয়ে হবে? বেস কত হবে? 16। অঙ্ক বা ডিজিট কয়টা হবে? 16টা হবে। কিভাবে হবে? ডেসিমেলের যে কয়টা ছিল সেই কয়টা এখানে নিয়ে আসে বসালাম। ডেসিমেলের কয়টা ছিল? 10টা ছিল। তাহলে ডেসিমেলের 10টা আর হেক্সার 6টা। হেক্সার 6টা কোনগুলা? এর থেকে এফ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই 10 আর 6 মিলে হইল 16টা। বলেন বুঝতে পারলেন কিনা এই পর্যন্ত? যতটুকু বোঝাইছি সবাই ক্লিয়ার কিনা বলেন? সবাই একটু বলেন যে যতটুকু বোঝালাম ততটুকু ক্লিয়ার কিনা। শেয়ার হবে না কেন? শেয়ার তো হচ্ছে, আমি তো দিচ্ছি। ঠিক আছে, যতটুকু বোঝাইছি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। হ্যাঁ, আশা করি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক আছে, এইবার আসেন, এবার আবারও একটু প্রচার চালাই, ছোটখাটো প্রচার চালাই। ঠিক আছে, তো আপনারা যারা আমাদের কষ্ট করে ক্লাস করতেছেন, আমাদের আজকে মোট 3 নম্বর ক্লাস। আপনারা জানেন রুটিন অনুযায়ী আমাদের ক্লাস চলতেছে এবং এই ক্লাসগুলো চলতে থাকবে। আমাদের 12 তারিখ থেকে কিন্তু আমাদের কোর্স শুরু হচ্ছে। তো আমি একটু জানাই রাখি যে আমাদের কোর্স ফি হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের জন্য হচ্ছে আমাদের 105 টাকা। কত? বাংলা সেকেন্ড পেপার, হ্যাঁ বাংলা সেকেন্ড হচ্ছে 105। এখন বিষয় হচ্ছে ভাইয়া কেন বাংলা সেকেন্ড আগে শুরু করব? বাংলা সেকেন্ড শুরু করলেই শেষ হয়ে যাবে, দেখতে পারবেন কোর্সে। ঠিক আছে, 105 টাকা। ওকে, আর আইসিটি কোর্স ফি হচ্ছে 500 টাকা। এই দুইটা যদি যোগ করা যায় হয় হচ্ছে 605 টাকা। ঠিক আছে, কিন্তু যারা কষ্ট করে ক্লাস করতেছেন এদের কষ্টের তো একটা দাম দেওয়া লাগবে, তাই না? এদেরকে কষ্টের জন্য কিছু না কিছু খাওয়ানো লাগবে। তো এই খাওয়ানোর জন্য হ্যাঁ বাসা থেকে 605 টাকায় নেবেন, নিয়ে 500 টাকা বিকাশে, হ্যাঁ বিকাশে আমার দিবেন, আর ওই 105 টাকা আপনাদের জন্য খাবার, হ্যাঁ খাবার খরচ। তো সেখান থেকে বলছিলাম কতদিন যে 100 টাকার হচ্ছে কি খাবেন? বিরিয়ানি খাবেন। আর 5 টাকা যে আছে, হ্যাঁ ওই 5 টাকার হচ্ছে আজকে ক্লাস, মানে 5 টাকা দিয়ে হচ্ছে 1 টাকার চকলেট খাবেন। কয় টাকার? 1 টাকার চকলেট খাবেন। বাকি 4 টাকা বাঁচবে না, বাকি 4 টাকার চকলেট পরের 4টা ক্লাসে খাবেন। ঠিক আছে, বুঝাইতে পারছি? বাকি 4 টাকার চকলেট কই হবেন? পরের 4টা ক্লাসে খাবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বললাম? 500 টাকা। হ্যাঁ, কোথায় পাঠাবেন? অবশ্যই একটা নাম্বারে পাঠাইতে হবে। এই যে এরকম আমরা একটা নাম্বার দিব। নাম্বারটা কি ভাইয়া? 01324376136। এই যে একটা নাম্বার দিলাম, এই নাম্বারে বিকাশও আছে, নগদও আছে। কি করবেন? যদি বাসা থেকে আপনার নিজের মোবাইল থেকে পাঠান অবশ্যই সেন্ড মানি করবেন, আর যদি দোকান থেকে পাঠান তাহলে ক্যাশ ইন করবেন। কয় টাকা? 500 টাকা। তাহলে দুইটা কোর্স পেয়ে যাবেন, বাংলা সেকেন্ড আর আইসিটি। আর যদি কেউ আলাদা আলাদা কেনে তাহলে বাংলা সেকেন্ড পেপারের জন্য 105, আইসিটির জন্য আবার 500, 605 টাকা লাগবে। তখন আর এই চকলেটও খাওয়া হবে না, এই 100 টাকার খাওয়া হবে না। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে কি করবেন? সেন্ড মানি। বাসা থেকে করলে সেন্ড মানি, আর দোকান থেকে করলে ক্যাশ ইন। ঠিক আছে, আর রিচার্জ করা যাবে না। রিচার্জ করলে কিন্তু আপনার ভর্তি বাতিল হবে এবং আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। মানে রিচার্জ যা আমাকে দেবেন ওই টাকা আপনার মোবাইলে রিচার্জ চলে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তো এটাই আর কি। হ্যাঁ, তো আমাদের ক্লাস 12 তারিখ থেকে শুরু হচ্ছে, আপনারা আশা করি ভর্তি হবেন। ঠিক আছে, অনেকে ভর্তি হচ্ছে এবং আপনারাও আশা করি ভর্তি হবেন। যারা নতুন আছেন আশা করি ভরসা পাচ্ছেন যে না ভাইয়া ক্লাস নিবে। ঠিক আছে, এবং এই বাংলা সেকেন্ড পেপার একটা ঐতিহাসিক ব্যাচ। আপনাদের হয়তো বা দেখাইছি যে 105 টাকার এই ব্যাচে এইচএসসি 24 ব্যাচ এবং 25 ব্যাচ মিলে হচ্ছে প্রায় 200-র উপরে মানুষ এখনো ভর্তি আছে, এবং আপনারা আশা করি এরকমের একটা টার্গেট নিয়ে ভর্তি হবেন। ঠিক আছে, এই পরিমাণে আশা করি আরো বেশি হয়ে হয়তো বা ওদের রেকর্ডটাকেও ছাড়িয়ে যাবেন। ঠিক আছে, ওকে, তো আসেন আমরা পরবর্তী দিকে আগাই। হ্যাঁ, এই নাম্বার মুছে দিলাম, এই নাম্বার থাকলে আবার ফোন করে করে ডিস্টার্ব করতে হবে, তাই না? আচ্ছা আসেন, এরপর আসেন, এটা থাক নিচে, ওইটা থাক। হ্যাঁ, এরপর আসেন, এটা গেল ভাইয়া।
এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছেন। এবার আসেন আমরা যেটা বুঝবো যে ডেসিমেল বুঝলাম, বাইনারি বুঝলাম, অক্টাল বুঝলাম, হেক্সাডেসিমেল বুঝলাম, বেস সম্পর্কে জানলাম। এবার আমাদের দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে বিট আর একটা হচ্ছে বাইট। একটা হচ্ছে বিট আর একটা হচ্ছে বাইট, ঠিক আছে? আমরা অনেক সময় ইউজ করি না মেগাবাইট, কিলোবাইট ইউজ করি না, আবার মেগা বিট, ঠিক আছে? এরকম বিটের কথা ইউজ করি না, বিটের কথাও তো ইউজ করি। তো এই বিট আর বাইট সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে? তো বিট আর বাইট আমি চাইছিলাম যে পেইড কোর্সে বোঝাবো, তো আপনারা যেহেতু অনেকেই পেইড কোর্সে ভর্তি হবেন, হ্যাঁ, তো সেই জন্য আমরা কি করলাম, একটু ফ্রি ক্লাসেও দুই একটা জিনিস শিখাই দিলাম, হ্যাঁ, ঠিক আছে? আসেন তো বিট এবং বাইট সম্পর্কে আমরা একটু শিখি, চলেন। ওকে, এই বিট এবং বাইট কোথায় আসতে পারে? বিট এবং বাইট আসতে পারে হচ্ছে এমসিকিউতে। কোথায় আসতে পারে? এমসিকিউতে, ঠিক আছে? এবং আমাদের এটা কোথায় কাজে লাগবে জানেন? এটা আমাদের এই অধ্যায়ে পরিপূরক অংশে গিয়ে আমাদের কাজে লাগবে, বা যেটাকে আমরা কমপ্লিমেন্ট বলি, হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমরা আগে হচ্ছে বিট এবং বাইট সম্পর্কে পড়বো, হ্যাঁ, বিট এবং বাইট সম্পর্কে পড়বো। আর যারা ভয় পাচ্ছেন যে ভাইয়া এই টাকা দিলে কই উড়ে যাবে, আমার ফেস আছে না, এই যে ফেস নিয়ে রাখছেন, প্রথমে স্ক্রিনশট দিয়ে রাখেন, দিয়ে রেখে রেখে দেন। যদি 1 টাকা মার যায়, হ্যাঁ, এই নাম্বার পেতে তো অন্য কোনো নাম্বারে দিলে তো মার যাইতেই পারে, এই নাম্বারে দিতে হবে, হ্যাঁ, এই নাম্বারে দিলে মায়ের যাবে না, হ্যাঁ, মায়ের যাবে না, প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখেন, সমস্যা নেই তো, হ্যাঁ, না স্ক্রিনশট নিয়ে না, আন্টি মারবে। এবার আসেন, এবার আসেন, ঠিক আছে? এবার আসেন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, বিট এবং বাইট, হ্যাঁ। কি শিখবো ভাইয়া? বিট এবং বাইট সম্পর্কে শিখবো, হ্যাঁ। দেখেন বিট, বিট, এই বিট কথাটা আমরা যে যতটা ছোট দেখতেছি, আসলে এই কথাটা এতটা ছোট না। এটা দুইটা সমন্বয়ে এক করা হয়েছে। বিট কথাটা দুইটা জিনিসের সমন্বয়ে এক করা হয়েছে। দুইটা জিনিসের সমন্বয় মানে কি বলতে চাইছেন ভাইয়া? দুইটা শব্দের সমন্বয়ে এই একটা শব্দ বানানো হয়েছে। মানে এই কথাটা আসলে একটু বড় ছিল। কিরকমের বড় ছিল? এই বিটের আসল রূপ ছিল হচ্ছে বাইনারি ডিজিট। কি ছিল ভাইয়া? বাইনারি ডিজিট। এই বাইনারি ডিজিটকে, হ্যাঁ, কাটছে। কিভাবে কাটছে ভাইয়া? এই বাইনারির বি নিছে আর ডিজিটের আইটি নিছে লাস্টে। তাহলে কি হইলো? বিট। বা আমরা বলতে পারি বাইনারির বি আই নিছে, লাস্টের ডিজিটের কি নিছে? টি নিছে। তাহলে কি হইলো? তাও হইলো বিট। হ্যাঁ, যেভাবেই বলেন না কেন একই কথা। তাহলে কি করছে ভাইয়া? বাইনারি ডিজিট এই কথাটাকে কি করছে? শর্ট ফর্মে বিট লিখছে। বিট জিনিসটা কি ভাইয়া? আচ্ছা বলেন তো, বাইনারিতে আমরা কয়টা সংখ্যা শিখলাম? বাইনারিতে বলেন তো কয়টা সংখ্যা শিখছি? 0 আর 1, দুইটা সংখ্যা জাস্ট শিখছি না? 0 আর 1, এই দুইটা মৌলিক সংখ্যাকেই, এই 0 আর 1 এই দুইটা মৌলিক সংখ্যাকেই আমাদের বিট বলা হয়। কি বলা হয়? এই দুইটা মৌলিক সংখ্যাকেই মূলত বিট বলা হয়। তার মানে 0 এবং 1 এই দুইটি মৌলিক সংখ্যাকে কি বলা হয়? বিট বলা হয়। কি বলা হয়? বিট বলা হয়। তাহলে ভাইয়া বিট তো শিখলাম, কিন্তু ভাইয়া বাইটটা কি? বাইট কি ভাইয়া? বাইট, বাইটটা সম্পর্কে আমাদের জানতে হবে যে বাইট জিনিসটা কি, তাই কিনা? বিট সম্পর্কে জানলাম, বাইটও কি তাহলে কোনো কিছু শর্ট ফর্ম? না, বাইট কোনো কিছু শর্ট ফর্ম না, তবে বাইটটা আমাদের জন্য কি ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট? যেমন আমরা যদি 8টা বিট নেই, কয়টা বিট? 8টা শব্দের যদি বা 8টা সংখ্যার যদি বিট নেই, তাহলে দেখা যাবে কি 1 বাইট তৈরি হয়। কয় বাইট তৈরি হয়? 1 বাইট তৈরি হয়। কি বললাম ভাইয়া? 8টা শব্দের বা 8টি সংখ্যার, হ্যাঁ, 8টি শব্দের বা 8টি সংখ্যার বিটকে, হ্যাঁ, 8টি শব্দের বা 8টি সংখ্যাই লেখেন, হ্যাঁ, 8টি সংখ্যার বিটকে, বিটকে কি বলা হয়? বা বিটের গ্রুপকে, যেটাই বলেন না কেন, হ্যাঁ, একই কথা, বিটকে বলা হয় হচ্ছে বাইট। কি বলা হবে? বাইট বলা হয়, হ্যাঁ। তো জিনিসটা কেমন? জিনিসটা কেমন? ধরেন আমরা একটা 8টি সংখ্যার বাইট মানে বিট তৈরি করি এবং সেটাকে আমরা 1 বাইট বলবো। দেখেন কি রকমের হবে সেটা। আমরা ধরে নিলাম 1 0 0 1 0 0 1 0। তাহলে কয়টা সংখ্যা হলো দেখেন তো? 2 4 6 8, 8টা সংখ্যা হয়েছে না ভাইয়া? এই যে 8টা সংখ্যা নিলাম, এটা আমরা কিন্তু আবল তাবল নিছি, হ্যাঁ, আবল তাবল নিছি মানে 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ রাখছি। আপনি এরকম হাজার হাজার তৈরি করতে পারবেন, 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকা লাগবে, অর্থাৎ এই দুইটা সংখ্যার মধ্যে
সীমাবদ্ধ থাকা লাগবে। তো এই দুইটা সংখ্যার মধ্যে যখন আমাদের সীমাবদ্ধ থাকবে এরকমের 8টা শব্দে বা 8টা সংখ্যার গ্রুপকে বলা হয় এক বাইট। এক বাইট কি বলা হয়? এক বাইট। বুঝতে পারছি? এই 8টা সংখ্যার একটা গ্রুপকে বলবো এক বাইট। ক্লিয়ার বিষয়টা? আশা করি ক্লিয়ার। বাইট শব্দগুলো আশা করি আপনারা কম্পিউটারে গেলে পরে একটু বেশি বেশি শুনবেন, তাই না? তো এইগুলো আপনারা আরেকটু উচ্চ শ্রেণীতে যখন উঠবেন তখন আরো ভালোভাবে জানবেন। উচ্চ শ্রেণীতে ওঠা লাগবে না, আমরা এই শ্রেণীতেই আরো ভালোভাবে জেনে যাবো, ঠিক আছে? কোনটা বাইট কোনটা বিট দ্বিতীয় অধ্যায়ে বা প্রথম অধ্যায়ে আমাদের আছে এই সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা এইবার যাবো হচ্ছে, তাহলে বিট জানলাম, বাইট জানলাম। গতদিন দেখবেন যে বিট এবং বাইট করাইছিলাম না। হ্যাঁ, তো আজকে আবার করাই দিলাম। ঠিক আছে, বোঝাতে পারছি? ওকে, প্লিজ রিপ্লাই মি। কিসের রিপ্লাই ভাইয়া? কিসের কিসের কিসের? ভর্তি হব কিভাবে? ঠিক আছে, সপ্তাহে কতদিন ক্লাস হবে? আচ্ছা, 105 টাকা দিয়ে কয় ডে ক্লাস করাবেন? বাংলা 2 কয় দিনে শেষ করবেন? 5 টাকা দিয়ে কলম কিনবো লেখার জন্য। গুড, আচ্ছা ঠিক আছে। অনেকে অনেক প্রশ্ন করছে। আচ্ছা আমি বলি, হ্যাঁ, বাংলা সেকেন্ড পেপার এবং আইসিটি কয় দিনে শেষ হবে, সপ্তাহে কয় দিন ক্লাস হবে, কখন ক্লাস হবে, সব বলে দিচ্ছি। দেখেন, বাংলা সেকেন্ড পেপার শনি সোম বুধ, আইসিটি শনি সোম বুধ। বাংলা সেকেন্ড পেপার হবে রাত 9টা, সরি, বাংলা সেকেন্ড পেপার হবে হচ্ছে আমাদের সন্ধ্যা 7টা 15। হ্যাঁ, সন্ধ্যা 7টা 15, আমরা একটু টাইম চেঞ্জ করছি। হ্যাঁ, আর আইসিটি হবে হচ্ছে রাত 9টা। ঠিক আছে, রাত 9টা, মানে আপনারা বাংলা সেকেন্ড পেপার করার পরে আইসিটি করবেন। ঠিক আছে, মানে 7টা 15 থেকে 8টা 15 বা 8:30 বা যে মানে আমাদের একটু বেশি টাইম লাগে, তো আমরা ওই টাইমটা একটু গ্যাপ রাখছি যে যদি আমাদের কোনো ক্লাসে একটু বেশি টাইম লাগে। হ্যাঁ, আমাদের ডিউরেশন টাইম হচ্ছে 1 আওয়ার। হ্যাঁ, মানে 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। এখন আমাদের তো 1 ঘন্টায় আমাদের ক্লাস নাও শেষ হইতে পারে, কোনো কোনো দিন একটু বেশি লাগতেই পারে। তো সেই জন্য আমরা ধরে রাখছি যে 1 থেকে 1.5 ঘন্টা। হ্যাঁ, 1 থেকে 1.5 ঘন্টা আমরা ক্লাস নিব প্রতিদিন, মানে সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ। সেজন্য আমাদের একটু কিছু জায়গা আছে। আর আইসিটি সেম, ঠিক আছে, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ হবে। তা আমাদের বাংলা দেখা যায় যে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মাঝখানে একটা বিরাট গ্যাপ পাবেন, মানে একটু রেস্ট করতে পারবেন, নামাজ পড়ার টাইম পাবেন, খাওয়া দাওয়া করার টাইম পাবেন, করে আইসিটি ক্লাসে চলে আসবেন। আইসিটি ক্লাস শেষ করে আপনারা বাসার যে কাজ থাকে, স্কুল থেকে দেয় বা কোচিং থেকে দেয়, সেগুলো করে ঘুমিয়ে যাবেন। ঠিক আছে, এখন তো আর ওই আরামায়েশের দিন নাই। এখন তো 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত পড়তেই হবে, সকালবেলা আবার 8টা 7টার দিকে উঠে পড়তে হবে। হ্যাঁ, তো এখন তো আর ওই দিন নাই, ওই দিন চলে গেছে। হ্যাঁ, আপনার অলরেডি 2 মাস পার করে ফেলছেন, এবং 2 মাস যারা ছুটি কাটাইছেন এরা অনেক মানে অনেক বড় ছুটি কাটাই ফেলছেন। এখন আপনাকে আরো বেশি পরিশ্রম করতে হবে, কেননা যারা 2 মাস পড়ছে তারা অনেক দূর এগিয়ে গেছে। হ্যাঁ, আজান হচ্ছে। হ্যাঁ, ওই জন্য আর কি আজানের পরে কথা বলতেছে বাকি কথাটুকু। ঠিক আছে, আজানটা শেষ হোক, কেউ যাবেন না, 1 মিনিট সময়। ঠিক আছে, আজানের পরে আমরা বাকি কথা বলতেছি। ঠিক আছে, কোর্সের ফি মান্থলি না। হ্যাঁ, কোর্সের ফি হচ্ছে আপনার এই এইচএসসি লাইফে জীবনে একবারই দেওয়া লাগবে আইসিটি বিষয়ের জন্য। ঠিক আছে,
আইসিটি বিষয়ের জন্য জীবনে একবারই দেওয়া লাগবে, মানে এই কোর্সে আইসিটি যে কোর্স আছে এই কোর্সের জন্য জাস্ট একবারই দেওয়া লাগবে, ঠিক আছে, এই 500 টাকা, আর কোর্স ফি দেওয়া লাগবে না, হ্যাঁ, মানে এই কোর্স ফিতেই আইসিটি পুরো বই শেষ হয়ে যাবে আপনার, ঠিক আছে। আর বাংলা সেকেন্ড পেপারও সেম, জীবনে একবারই দেবেন 105 টাকা, এবং এটা কিন্তু মানে একটা ঐতিহাসিক কোর্স, বলছি না যে বাংলাদেশের মধ্যে কোথাও বাংলা সেকেন্ড পেপার 105 টাকা পাবেন না, এই একটা জায়গায়, এক জায়গায় 105 টাকা, এবং এটা খুবই জনপ্রিয় একটা কোর্স, হ্যাঁ। তো আশা করি সবাই ভর্তি হবেন। দুইটা কোর্স মিলে আমাদের 500 টাকা, হ্যাঁ, 605 টাকা হয়, ডিসকাউন্টে আরো 105 টাকা বাড়াই দিছি, 500 টাকা। আসলে মূল কোর্স ফি কত জানেন? মূল কোর্স ফি যেটা, হ্যাঁ, মূল কোর্স ফি হচ্ছে আইসিটির 1000 টাকা, মানে 999 টাকা, হ্যাঁ। আর বাংলা সেকেন্ড পেপারের হচ্ছে 350 টাকা, কত হয়? 1350 টাকা। সেই কোর্স পাচ্ছেন 605 টাকা, আবার ওইখান থেকে ডিসকাউন্টে পাচ্ছেন 500 টাকা, ঠিক আছে। আপনারা জাস্ট কষ্ট করে ক্লাস করতেছেন জন্য 500 টাকা, ঠিক আছে। তার মানে বুঝতে পারতেছেন, মানে একটা ঐতিহাসিক কোর্স, হ্যাঁ, ঠিক আছে। এবং আমরা যেভাবে ক্লাস নিচ্ছি, মজা লাগতেছে না? একটু খারাপ লাগতেছে ক্লাস করতে? খারাপ লাগতেছে না আশা করি, হ্যাঁ, খারাপ লাগার কথা না। যাদের খারাপ লাগতেছে তাদের পড়াশোনায় মন নেই, ঠিক আছে। আচ্ছা আসেন, আর একটা বিষয় যে কি বলতেছিলাম, যে আমাদের হচ্ছে যে বলতেছিলাম যে ক্লাস কখন হবে। ক্লাস হবে হচ্ছে সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ। আমাদের একটা হবে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার 7টা, আর হচ্ছে আইসিটি হচ্ছে রাত 9টা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শনি সোম বুধ, হ্যাঁ, শনি সোম বুধ, ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? আর কোর্সে ভর্তি হবেন কিভাবে? হ্যাঁ, কোর্সে ভর্তি হবেন কিভাবে আমি ওটা আবার বলে দিচ্ছি, যে 013, হ্যাঁ, এই নাম্বারে 01324376136, যত তাড়াতাড়ি পারেন, হ্যাঁ, 12 তারিখ পর্যন্ত কিন্তু অফার থাকবে এই 500 টাকা। 500 টাকার অফার কিন্তু 12 তারিখ পর্যন্তই থাকবে, মানে 12 তারিখে, 12 তারিখ মানে 11 তারিখ রাত 11টা 59, হ্যাঁ, 11 তারিখ, 11 তারিখে, হ্যাঁ, 11টা 59 এই অফার শেষ হয়ে যাবে, ঠিক আছে। মানে যত তাড়াতাড়ি ভর্তি হবেন তত ভালো। আমরা ভাবতেছি এবার একটু কমের মধ্যে নেবো, লোক কম নেবো, কেননা নিব সবার মানে একটা ইয়ের মধ্যে রাখবো, সবাইকে আমরা হচ্ছে নিজের সহায়তার মধ্যে রাখবো, নিজের মানে প্রশ্ন করার সুযোগ দিব, প্রত্যেককে পড়ার ধরার একটা সিস্টেম তৈরি করব, হ্যাঁ। এরকম মানে অনলাইনে দেখবেন যে পড়া ধরা হয় না, এই জন্য অনেকে পড়েও না, হ্যাঁ, ফাঁকিতে চলে যায়। তো ওই ফাঁকিটা যাতে না হয় সেই সিস্টেমও করবো, ঠিক আছে। আচ্ছা আর কোনো কিছু? ঠিক আছে। 500 টাকা দিয়ে কি 1 বছর পড়াবো? 1 বছর না ভাই, আপনার পড়া হয় হচ্ছে এইচএসসি যদি 26 হন, এইচএসসি 26 সাল পর্যন্ত, হ্যাঁ, এইচএসসি 26 সাল পর্যন্ত যত কোর্স আসবে, হ্যাঁ, সব কোর্সের ক্লাস পাবেন। মানে আপনার যতদিন না ধরেন এই কোর্সে, হ্যাঁ, এই 500 টাকার কোর্সে ধরেন আপনার কি হলো না, ধরেন আপনার হচ্ছে পুরোপুরি কমপ্লিট হলো না কোনো কারণে, ধরেন অসুস্থতার কারণে বা কোনো কারণে ধরেন একটা অধ্যায় মিস পড়ে গেছে, পরবর্তী ওই অধ্যায়টা আমাকে জানাবেন যে ভাই আমার এই অধ্যায়টা মিস পড়ে গেছে। তাহলে আপনি কি করবেন? পরবর্তী যে ব্যাচ আসবে, এরপরে তো অনেকগুলো ব্যাচ আসবে, হ্যাঁ, পরবর্তী যে ব্যাচ আসবে ওই ব্যাচের সাথে আপনি লাইভ ক্লাস করবেন। এরপরে যদি আবার কোনো ব্যাচ আসে সেই ব্যাচের সাথে লাইভ ক্লাস করবেন। 26 সাল পর্যন্ত আপনার যত ব্যাচ আসবে সব ব্যাচের সাথে আপনি ক্লাস করতে পারবেন, যতক্ষণ না আপনার কি হচ্ছে, কমপ্লিট হচ্ছে। বুঝাইতে পারছি? ঠিক আছে। তার মানে 26 সাল পর্যন্ত এটা সুযোগ। আর আপনার যে কোর্স, আপনি যে কোর্স পাচ্ছেন সেই কোর্সে যে ক্লাসগুলো হবে ওই ক্লাসগুলো আজীবন আজীবন থাকবে, হ্যাঁ। আপনি প্রয়োজনে আপনার ছেলে মেয়েদেরকে পড়াইতে পারবেন এই ক্লাস দেখে, তার নাতিপুতি, হ্যাঁ, যতদূর যাওয়া যায়, ঠিক আছে, ওকে। আর কোনো কিছু, আর কোনো প্রশ্ন? ঠিক আছে, আসেন এর পরবর্তীতে যাই, হ্যাঁ, এর পরবর্তীতে আমরা একটু আগাই, অনেক তো এই বিষয়ে কথা বললাম, ঠিক আছে। আসেন দেখেন ভাইয়া, আমাদের বিট গেল বাইট গেল, এবার আমাদেরকে কিছু জিনিস সম্পর্কে জানতে হবে, হ্যাঁ। আমরা সরাসরি বাইনারি যোগ বিয়োগে চলে যাচ্ছি, হ্যাঁ। আমরা রূপান্তর গুলো হচ্ছে একেবারে শিখবো, ঠিক আছে। যে রূপান্তর অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করে, ডেসিমেল থেকে অক্টালে কিভাবে রূপান্তর করে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করে, সেগুলো আমরা একেবারে শিখবো, ঠিক আছে। তো আমি একটু কয়েকটা জিনিস একটু দেখাই দেই। যেমন হচ্ছে আমরা যেটা ডেসিমেলে 2 লিখি, হ্যাঁ, সেটাকে কিন্তু বাইনারিতে 10 লেখা হয়। কত লেখা হয় জানেন? বাইনারিতে কিন্তু 10 লেখা হয়, ডেসিমেলে আমরা যে সংখ্যাটাকে 2 বলতেছি। মাথায় রাখবেন, ডেসিমেল যে সংখ্যা পদ্ধতির কথা বললাম, ডেসিমেল যে সংখ্যা পদ্ধতির কথা বলছি, এটা মূলত আমরা মানুষ ব্যবহার করি। আর বাইনারি যে সংখ্যা পদ্ধতির কথা বলি আমরা, সেটা মূলত কম্পিউটারে ব্যবহার করা হয়। কম্পিউটার সহ আরো অনেক যন্ত্রপাতি, যত যন্ত্রপাতি আছে এরকম কম্পিউটার সিস্টেমে, প্রোগ্রামিং সিস্টেমে যত যন্ত্রপাতি আছে, সেই সকল জায়গায় দেখা যায় যে বাইনারি ইউজ করা হয়, অক্টাল ইউজ করা হয়, হেক্সাডেসিমেল ইউজ করা হয়। কারো বাসায় ওভেন আছে? ওভেন
ওভেন থাকলে পরে দেখবেন ওভেনে কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতি ইউজ করা হয়। আপনারা নিজেরাও জানেন না, আপনারা দেখবেন এখানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা, দেখবেন 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা, এবং প্রায় ওভেনে দেখা যায় যে হচ্ছে কি এই অক্টাল সংখ্যা পদ্ধতি ইউজ করা হয়, ঠিক আছে। আর আমরা যেটা ইউজ করি, আমরা ইউজ করি হচ্ছে ডেসিমেল। আর কম্পিউটার যেটা ইউজ করে, বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটার ইউজ করা হচ্ছে 0 আর 1। এবং মাথায় রাখবেন শুধু কম্পিউটার না, আপনার ঘরে যে লাইট অন হয়, লাইট অফ হয়, আপনি যে সত্য কথা বলতেছেন বা মিথ্যে কথা বলতেছেন, আপনার যে হচ্ছে কোনো কিছু হচ্ছে ইয়েস বলতেছেন বা নো বলতেছেন, এই সকল ক্ষেত্রেও কিন্তু আমাদের কি করা হয়, এই বাইনারি সংখ্যা পদ্ধতিকেই গুরুত্ব দেওয়া হয়। যেমন আমি যদি একটু বাইনারি নিয়ে একটু যদি বিস্তারিত বলি, ধরেন বাইনারির এই 0 আর 1 এর দুইটা মিনিং আছে। 0 মানে হচ্ছে বলা হয় এটাকে অফ বলা হয়, এটা মানে বলা হয় হচ্ছে নো বলা হয়, এটা মানে বলা হয় হচ্ছে ফলস বলা হয়। হ্যাঁ, তো এরকম আরো কিছু জিনিস আছে। তাহলে 1 মানে কি বলা হবে? 1, দেখেন আমরা 1 লিখি হচ্ছে এরকম, তাই না? 1 লিখি কিভাবে? ও এন ই, তাই তো? ও এন ই, এই লাস্টের ইটা কেটে দেন, ইটা কেটে দেন, তাহলে 1 মানে হচ্ছে অন। 1 মানে কি? 1 মানে হচ্ছে অন। 1 মানে কি ভাইয়া? 1 মানে হচ্ছে অন। তারপরে দেখেন এই 1 মানেই হচ্ছে আমাদের ইয়েস। 1 মানে কি? ইয়েস। 1 মানেই হচ্ছে ট্রু। অর্থাৎ আপনি যখন একটা লাইট অন করেন, হ্যাঁ, লাইট যখন জ্বালান বা লাইট যখন জ্বলে, তার মানে আপনি কি করছেন? 1 এ ক্লিক করছেন। আর যখন আপনি লাইটটা অফ করেন বা যখন লাইটটাকে বন্ধ করতে চান, তখন আপনি কি করেন? মূলত 0-তে ক্লিক করেন। ঠিক সেম ভাবে আপনারা কম্পিউটারে একটা সাইন লক্ষ্য করবেন। হ্যাঁ, কম্পিউটারে একটা সাইন লক্ষ্য করবেন। কোন সাইন ভাইয়া? দেখবেন এরকম একটা সাইন থাকে। কম্পিউটার বলেন বা এই টাইপের যত জিনিস আছে, ইলেকট্রিক চুলা বলেন বা এরকমের যত কিছু আছে, দেখবেন এরকম একটা সাইন থাকে, তাই না? এটাকে ক্লিক করলে পরে কোনো কিছু অন হচ্ছে, এটাকে ক্লিক করলে দেখা যাচ্ছে কোনো কিছু অফ হয়ে যাচ্ছে। এমন হয় কিনা বলেন তো? আপনারা এই ধরনের চিহ্ন দেখছেন কিনা? কখনো কি মনে প্রশ্ন জাগছে কেন এই চিহ্নটা ব্যবহার করা হয়? এটাকে বলা হয় হচ্ছে পাওয়ার বাটন, তাই না? এটাকে কি বলা হয়? পাওয়ার বাটন। তো আপনারা যখন মোবাইলে যান, দেখবেন পাওয়ার বাটনের ক্ষেত্রেও কিন্তু এই পাশে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? পাওয়ার বাটনে দেখবেন এরকম চিহ্ন দেওয়া আছে। বা আপনি যদি রিমোটে খেয়াল করেন, হ্যাঁ, রিমোট রিমোট দিয়ে টিভি অন করেন বা অফ করেন বা বক্স অন করেন বা অফ করেন, রিমোটের খেয়াল করবেন যে পাওয়ার বাটনে কিন্তু এরকম একটা চিহ্ন দেওয়া আছে। আছে কিনা? আছে তো, তাই না? তো মজার একটা বিষয় হচ্ছে এইখানে মূলত দুইটা সংখ্যা মিলে একটা সংখ্যা বোঝানো হয়েছে। দুইটা সংখ্যা মিলে মানে এখানে মূলত এই যে লম্বা যে দাগটা আছে সেটা দ্বারা 1 বোঝাচ্ছে, আর এই যে গোল যেটা আছে, গোলের মধ্যে যে 1টা আছে, এই গোল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 0। ঠিক আছে? তার মানে যখন আপনি টিভি অফ করেন তখন আপনি আসলে 0-তে ক্লিক করতেন, যার কারণে আপনার টিভি অফ হয়ে গেছে। আর যখন আপনি টিভি অন করেন তার মানে আপনি 1-এ ক্লিক করছেন, যার ফলে আপনার টিভি কি হয়ে গেছে? অন হয়ে গেছে। ঠিক সেম ভাবে আপনি যত জায়গায় এই পাওয়ার বাটন ইউজ করেন না কেন, কম্পিউটার থেকে শুরু করে ইলেকট্রিক চুলা বা যত জায়গায় এই পাওয়ার বাটন ইউজ করবেন, সকল জায়গায় কিন্তু আপনার এই কাজটাই হয়। ঠিক আছে? এবং আপনি যদি কোনো কথা সত্য কথা বলেন বা কোনো কথা মিথ্যা কথা বলেন, ঠিক সেম ভাবে সেম কেস, অর্থাৎ আপনি সত্য কথা বললে পরে সেটা 1-এ ক্লিক করা হয়। আপনি যদি কোনো কিছুকে মিথ্যা কথা বলেন তার মানে সেটা 0-তে ক্লিক করা হয়। আপনি যদি কোনো কিছুকে হ্যাঁ বলেন তার মানে আপনি হচ্ছে 1-এ ক্লিক করছেন। কোনো কিছুতে যদি না করেন তার মানে আপনি 0-তে ক্লিক করছেন। যেমন আজকে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি কোর্সে ভর্তি হবেন, তা আপনি বললেন হ্যাঁ আমি ভর্তি হব, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে 1-এ ক্লিক করছেন। আর যদি বলেন না আমি ভর্তি হব না, তার মানে আপনি কি করছেন? নোতে ক্লিক করছেন বা হচ্ছে 0-তে ক্লিক করছেন। বুঝাইতে পারছি বিষয়টা? ওকে, এগুলো হচ্ছে আসলে আরো একটু উচ্চ লেভেলের জিনিস, তো আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করলাম। বুঝতে পারছেন বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এইচএসসি 25, আচ্ছা আমি এইচএসসি 25 এইচএসসি 26, হ্যাঁ, এছাড়াও যদি আপনার দাদাও যদি ক্লাস করতে চায়, আপনার দাদারও কোর্সে ভর্তি করাই দিবেন, সমস্যা নেই। ঠিক আছে? মানে শেখার তো কোনো বয়স নাই। ঠিক আছে? তো যে কোর্সে ভর্তি হতে চাইবে তারই কোর্সে ভর্তি করাই দেবেন। ঠিক আছে? শিখবে তো। ঠিক আছে? শিখতে কি লজ্জা আছে নাকি? আর অনলাইনে কে দেখতেছে? কে এইচএসসি 25, কে এইচএসসি 26, তাই না? আর এইচএসসি 25 তো মোটামুটি পরিমাণ আরো অনেক সময় আছে, সামনের বছর পরীক্ষা। তার মানে এই সময়ের মধ্যে যদি কেউ চায় ভালোভাবে আইসিটি প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে? ওকে, আর আমাদের এই কোর্স এইচএসসি 25 এবং এইচএসসি 26 দুই ব্যাচের জন্য। ঠিক আছে? আমাদের প্রত্যেকটা কোর্স দুইটা ব্যাচের জন্য করে আসে। যেমন আমাদের আগের কোর্সটা ছিল হচ্ছে এইচএসসি 24 এবং এইচএসসি 25 জন্য, এবার কোর্স আসলে এইচএসসি 25 এবং এইচএসসি 26 জন্য, সামনে বার আসবে 26-27 জন্য। হ্যাঁ, এরকমের কোর্স আসতে থাকে। ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, আসেন এরপরে দেখেন। তাহলে এগুলো গেল। হুম, এরপরে আসেন
আমরা কি বোঝাতে চাচ্ছিলাম, এবার আমরা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যখন ডেসিমেল সংখ্যায় 2 ব্যবহার করি, ডেসিমেল সংখ্যায় 2 ব্যবহার করি, তখন বাইনারিতে আমরা সেটাকে ইউজ করি হচ্ছে 10। কত ইউজ করি? 10। এখন এই জিনিসটা কিভাবে আসে? কেবলই আমরা অন অফের সংজ্ঞা দিলাম না ভাইয়া? কেবলই কিন্তু আমরা অন এবং অফের সংজ্ঞা দিয়েছি। তো সেই অন অফের সংজ্ঞা থেকে আমি একটা সূত্র বলে দিচ্ছি। সেই সূত্রটা হচ্ছে এরকমের, হ্যাঁ, একদম পাক্কা মাথায় এটা রাখতেই হবে, হ্যাঁ। মানে আজকে থেকে শুরু করে একদম হচ্ছে অ্যাডমিশন দেওয়া পর্যন্ত, হ্যাঁ, বা বিসিএস ক্যাডার হওয়া পর্যন্ত, হ্যাঁ, বিসিএস পরীক্ষা দেওয়া পর্যন্ত, আজকে থেকে শুরু করে বিসিএস পরীক্ষা দেওয়া পর্যন্ত এই জিনিসটাকে, এই সূত্রটাকে কখনো ভোলা যাবে না। ঠিক আছে? কি সূত্র ভাইয়া? ফার্স্টে লিখবেন 1, তারপরে লিখবেন 2, 2 কে দ্বিগুণ করলে হয় 4, 4 কে দ্বিগুণ করলে হয় 8, 8 কে দ্বিগুণ করলে হয় 16, 16 কে দ্বিগুণ করলে হয় 32, 32 কে দ্বিগুণ করলে হয় 64। এভাবে দ্বিগুণ করতে করতে যত দূর যাওয়া যায়, বাট আমরা অত দূর যাব না, আমরা অল্প কিছু জিনিস শিখবো, হ্যাঁ। তো এরকমের সূত্র মাথায় থাকবে তো? তাহলে ফার্স্টে কি লিখতে হবে? 1, 1 এর পরে 2, 2 কে দ্বিগুণ করলে হয় 4, 4 কে দ্বিগুণ করলে হয় 8, 8 কে দ্বিগুণ করলে হয় 16, 16 কে দ্বিগুণ করলে হয় হচ্ছে কত? 32, 32 কে দ্বিগুণ করলে হয় 64। এভাবে আমাদের চলতে থাকবে। এই সূত্রটা যদি কেউ মাথায় রাখতে পারে, তাকে যত বড় ডেসিমেল সংখ্যাই দেওয়া হোক না কেন, সে কিসে রূপান্তর করতে পারবে? বাইনারিতে শর্টকাটে রূপান্তর করতে পারবে। এবং কেউ কেউ এমসিকিউ তাড়াতাড়ি শেষ করে কিভাবে জানেন? এই শর্টকাট ইউজ করে। এবং আমরা যখন পেইড কোর্সে ঢুকবো তখন দেখবো ক্যালকুলেটরের কিছু হ্যাকস আছে। ক্যালকুলেটরে আমরা শর্টকাটে অনেক এমসিকিউ সলভ করতে পারবো। এবং আমরা যখন আবার সৃজনশীলের জন্য যাব তখন দেখবো আমাদের একটা বড় বড় অঙ্ক করতে হচ্ছে, এবং সেই বড় বড় অঙ্কগুলো আমরা ইজি করে দিব। ঠিক আছে? আচ্ছা, এবার আসা, এই যে আমরা একটা শর্টকাট লিখলাম, হ্যাঁ, বা একটা সূত্র লিখলাম, এই সূত্রের কাজ কি? মূলত আমরা যখন একটা ডেসিমেল সংখ্যা দিব, আমি তো 2 লিখছি, আপনি যে কোনো একটা সংখ্যা বলেন, আপনি যে কোনো একটা সংখ্যা বলেন, বলেন তো ভাইয়া, যে কোনো একটা সংখ্যা বলেন, ছোটখাটো বলবেন, হ্যাঁ, 10 থেকে 20-এর মধ্যে একটা সংখ্যা বলেন, বলেন। ঠিক আছে? বেশি বড় দরকার নেই, হ্যাঁ, 10 থেকে 20-এর মধ্যে বলেন, বা আপনি হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে বলেন, যে কোনো একটা সংখ্যা বলেন। আপনারা আপনাদের থেকে নিব, নিয়ে আমি এটা সলভ করব। আমার নিজেরটা বলে লাভ আছে? আমি কতটুকু জানি সেটা জানার থেকে আপনি কতটুকু বুঝতেছেন সেটা জানা বেশি জরুরি, তাই না? আচ্ছা, বলেন একটা সংখ্যা বলেন দেখি, আমি একটু লোডিং দিই, রিফ্রেশ দিই। গুড। এই তো 15 বলছে কেউ, 11 বলছে কেউ, 5 বলছে কেউ। আচ্ছা, 3টা সংখ্যা আমি লিখে রাখলাম, হ্যাঁ, 15, 5, 11। ভালো ভালো সংখ্যা বলছে। দেখেন, এই ভালো ভালো সংখ্যাগুলোকে আমি একটু সলভ করাই দিই, হ্যাঁ। ভালো ভালো সংখ্যাগুলোকে এখন আমি বাইনারিতে রূপান্তর করব। বাইনারি মানে কি ভাইয়া? 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে অন্য কোনো ডিজিট আসবে না। 2 কেউ নিয়ে আসতে পারবেন না, 2 থেকে শুরু করে 9 পর্যন্ত কোনো ডিজিট নিয়ে আসতে পারবেন না। জাস্ট কি নিয়ে আসতে হবে? 0 এবং 1, এই দুইটা সংখ্যায় আমাকে কি করতে হবে? রূপান্তর করতে হবে। ঠিক আছে? কি করতে হবে? রূপান্তর করতে হবে। এখন কিভাবে করবেন ভাইয়া একটু খেয়াল করেন। আমরা কত ফার্স্টে বের করবো? আগে ফার্স্টে 5 এরটা বের করি, হ্যাঁ, ফার্স্টে কোনটা বের করবো? 5 এরটা। এবার দেখেন, এই কয়টা সংখ্যা যে লিখছে, এখানে কি কোনো একটা জিনিস 5 আছে? 5 নাই। কোনো সংখ্যাকে এখানে 5 দেখতে পাচ্ছেন? 5 এর মতো কি কোনো সংখ্যা লাগতেছে? লাগতেছে না। তাহলে এবার একটু চেক করেন যে এখানে কোনো দুইটা সংখ্যা যোগ করলে 5 হয় কিনা, কোনো দুইটা সংখ্যা বা 3টা সংখ্যা যোগ করলে 5 হয় কিনা। দেখেন তো, কোনটা কোনটা যোগ করলে 5 হয়? 4 আর 1, তাই না? 4 এবং 1, যেই দুইটা সংখ্যা যোগ করলে 5 হবে, সেই দুইটার মাথায়, হ্যাঁ, সেই দুইটার মাথায় আমরা নীল কালারের বাতি জ্বলাই দিলাম। কি কালারের বাতি জ্বলাই দিলাম? নীল কালারের বাতি জ্বলাই দিলাম। ঠিক আছে? এখন এই দুইটার মাথায় নীল কালারের বাতি জ্বলাইছি না? তার মানে এই দুইটা কি হয়ে গেছে? এখন অন অবস্থায় আছে। ভাই বলেন তো, অন অবস্থায় থাকলে আমরা কি ইউজ করি? অন অবস্থায় থাকলে আমরা কি ইউজ করি? 1 ইউজ করি না? তার মানে এই দুইটার নিচে আপনি 1 লিখে দেন। কি লিখে দিবেন? 1 লিখে দিবেন। এবার দেখেন, এই দুইটার মাঝখানে একটা সংখ্যা ছিল, তার নাম কি ছিল? 2, তাই না? এখন এই দেখেন, এর মাথার উপর কি কোনো বাতি জ্বলছে? জ্বলে নাই। যেহেতু বাতি জ্বলে নাই, তার মানে কি ও অফ অবস্থায় আছে। যেহেতু ও অফ অবস্থায় আছে, তাই ওর নিচে কি লিখবেন? 0 লিখবেন। তো মাথায় রাখবেন, 5 এর বাইনারি মান হচ্ছে 101। এখন এটাকেই যদি আপনাকে 8টা বিটে কনভার্ট করতে বলে, এই 5 এর বাইনারি মানটাকেই যদি 8টা বিটে, ভাইয়া বিট কি? ওই যে কেবল শিখে আসলাম, 0 আর 1 থাকবে, হ্যাঁ। তো 5 এর বাইনারি মান তো আপনি 101 পাইছেন। এখন আপনাকে বললো 8টা বিটে কনভার্ট করো। তাহলে ভাই 8টা বিটে কনভার্ট করা কোনো বিষয় নাকি আমার কাছে? দেখেন, 101 লিখলাম,
লেখার পরে 8টা বিটে কনভার্ট করা লাগবে না? তাহলে সামনে আর 5টা জিরো দিয়ে দেন। আচ্ছা বলেন তো ভাইয়া, কোনো কিছুর সামনে যদি আমরা 5টা জিরো দিই, ওই সংখ্যাটা কি কোনো চেঞ্জ হয়? যেমন আমি ধরেন 5-এর আগে, হ্যাঁ, আমাদের ডেসিমেলে চলে আসি, ধরেন 5-এর আগে আমি কয়টা দিলাম? 7টা এরকমের জিরো দিলাম। কয়টা দিছি? 2 4 6 7, 7টা জিরো দিছি। তাহলে বলেন তো এর কি কোনো চেঞ্জ হবে? এই 5ই থাকবে না। কিন্তু আমি যদি ডান দিকে এরকম 7টা জিরো দিতাম, তাহলে ওর মানের চেঞ্জ হয়ে যেত না? ওর মানের চেঞ্জ হয়ে যাইতো। তার মানে আমরা কোনো কিছুর বামে যদি জিরো বসাই, তাহলে ওর মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে আমাকে যদি 5-এর 8টা ডিজিটের হচ্ছে বাইনারি মান বের করতে বলে, আমরা কি করব? এটা তো বের করেই ফেলছি, সামনে জাস্ট কি করব? 5টা জিরো বসাই দিব। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের 5-এর 8 ডিজিটের বাইনারি মান হইলো। ঠিক আছে, 5-এর 8 ডিজিটের বাইনারি মান হইলো। এবার ভাইয়া বিষয় হচ্ছে, আপনি তো হ্যাঁ বুঝালেন যে 5-এর বাইনারি মান এটা হয়, তাহলে আমার একটু বুঝান তো ভাইয়া যে যে এই 5-এর বাইনারি মান যদি এটাই হয়, আমাকে 11-এর বাইনারি মান বের করে দেখান। এই 11-এর বাইনারি মান বের করে দেখান। এটা কিভাবে বের করব? দেখেন তো ভাইয়া, এখানকার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 11 হয়? 11 তো আমরা দেখতে পাচ্ছি না, এগুলোর মধ্যে 11 নাই। 11 হুবহু নাই। তাহলে আমার কোন সংখ্যাগুলো যোগ করলে 11 হয়? 8, 8, 2 আর 1। 8 2 10 আর 1 11। তাহলে 8কে অন করে দেন, 2কে অন করে দেন, 1কে অন করে দেন, তাহলে 11 হয়ে গেছে। এখন দেখেন মাঝখানে একটা সংখ্যা আছে। কি আছে? মাঝখানে একটা সংখ্যা আছে। কোনটা? 4। এখন এই সংখ্যাটা কি অবস্থায় আছে? যেহেতু ওর মাথার উপরে বাতি জ্বলে নাই, এই কয়টার উপরে বাতি জ্বলছে, তার মানে ও কি অবস্থায় আছে? অফ অবস্থায় আছে। কি? অফ অবস্থায় আছে, মানে সে জিরো অবস্থায় আছে, তাই না? তাহলে বলেন তো 11-এর বাইনারি মান কত? 11-এর বাইনারি মান হচ্ছে 1011। তাহলে এটার কি 8 ডিজিটের বাইনারি মান বের করতে পারবেন না? 8 ডিজিটের বাইনারি মান কিভাবে হবে? সামনে 4টা জিরো লাগাই দিলেই হয়ে যাচ্ছে। এখন ভাইয়া বিষয় হচ্ছে, যদি আমাকে বলে আপনারা এটা দেন নাই, এই জন্য আমি দুঃখ পাইছি, যে 8-এর বাইনারি মান বের করতে বললো, হ্যাঁ, 8-এর বা 16-এর বাইনারি মান বের করতে বললো, যেটাই বলুক না কেন, যদি বলে 8-এর বাইনারি মান বের করো, এখন দেখেন তো এই সংখ্যাগুলোর মধ্যে আমার 8 আছে না? সংখ্যাগুলোর মধ্যে 8 আছে। কোথায় আছে? এইখানে আছে। তাহলে এটাকে অন করে দিবেন। আর ডান পাশের যতগুলো সংখ্যা আছে সবগুলো আমাদের অফ অবস্থায় আছে, ওইগুলো তো অন হয় নাই, বাতি জ্বলে নাই। তাহলে এগুলো কি করব? জিরো। তাহলে আমাদের কি 8-এর বাইনারি মান হচ্ছে 1000। ঠিক আছে, এন্ড 8-এর বাইনারি মানকে যদি আমাদের 8 ডিজিটে রূপান্তর করতে বলে, তাহলে কি করব? সামনে 4টা জিরো বসাই দেব, তাহলে তো 8 ডিজিটের রূপান্তর হয়ে গেল। তার মানে সামনে 4টা জিরো, তারপরে 100। বুঝতে পারছি? এরকম করে যত সংখ্যায় আমাকে এখন বলুক না কেন, আশা করি আপনি পারবেন। পারবেন কিনা বলেন তো ভাইয়া? সবাই বুঝতে পারছেন কিনা বলেন? বলেন, আইসিটি কি খুব কঠিন লাগতেছে এবার? আপনারা যেভাবে শিখছেন তার থেকে অনেকটা সহজ লাগতেছে না? বা যদি নাও শিখে থাকেন, এখন অনেকটা সহজ লাগতেছে না? আইসিটি কি খুব কঠিন লাগতেছে? আমাকে একটু জানান যে আইসিটি খুব কঠিন লাগতেছে কিনা। এখন বলেন, আপনি কি বাইনারি মান বের করতে পারবেন? আপনি কি এখন বাইনারি মান বের করতে পারবেন কিনা বলেন? ঠিক আছে, বের করতে পারবেন কিনা আমাকে একটু জানান। এই নিয়মটা খুবই ইজি কিনা? ওকে, পারবেন, ঠিক আছে। ঠিক আছে, দেখছেন, এখন সবাই পারবে বলতেছে। হ্যাঁ, আচ্ছা, যারা কোর্স কিনবেন আমাদেরকে ইনবক্স করবেন, হ্যাঁ। ঠিক আছে, উপরে দেখেন আমাদের কোর্সের ডিটেলসও দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে মূলত আমাদের কি বিকাশ বা নগদ নাম্বার। আর যদি কারো বিকাশ বা নগদ না থেকে রকেট থাকে, তা আমাদের সাথে যোগাযোগ করবেন, না রকেট নাম্বারও আমরা দিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, পারবেন তাইলে। এবার আমরা এইভাবে হচ্ছে অক্টাল শিখবো, সামনে হেক্সাডেসিমাল শিখবো আমরা, এরপরে বাইনারি যোগ বিয়োগ শিখবো। আজকে আমরা অনেক কিছু শিখছি। একদিনে অত চাপ দেওয়া যাবে না, বলছি না, বেশি চাপ দেওয়া যাবে না। হ্যাঁ, কেবল নতুন নতুন শিখতেছি, তাহলে নতুন নতুন আস্তে আস্তে শিখি, ঠিক আছে? তো একদিনে অত চাপ দিচ্ছি না। আমরা কোর্স থেকে পরেও বেশি চাপ দিব না, আমরা যতটুকু শেখা দরকার এবং যত মানে আমরা আমাদের টার্গেট। একজন প্রশ্ন করেছিল যে কয় মাসে আমাদের কোর্স শেষ হবে। আপনারা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার 2 মাসে কোর্স শেষ করতে পারবেন, আর আইসিটি কোর্স 3 মাসে শেষ করতে পারবেন। ঠিক আছে, বোঝাতে পারছি? ঠিক আছে, গেল। এরপর আসেন, তাহলে 2 আর 3, হ্যাঁ, মানে এটার জন্য আবার আলাদা মাস না, কিন্তু 2 মাস দেওয়া বাংলা সেকেন্ড পেপার পড়বে এমন না। 2 মাস, যে 2 মাস আমরা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার পড়বো, ওর মধ্যে আইসিটিও চলবে। ঠিক আছে, মানে 3 মাসের মধ্যে আপনার 2টা সাবজেক্ট শেষ,
বাংলা সেকেন্ড পেপার আর হচ্ছে আইসিটি, ঠিক আছে? এবং তখন আপনারা ফুর্তিতে ঘুরে বেড়াবেন, সবাই বলবেন ভাই আমার দুইটা সাবজেক্ট শেষ। হ্যাঁ, এরপরে যারা সায়েন্সের আছেন তাদের জন্য আমাদের পরবর্তী কোর্সগুলো আসবে, অর্থাৎ আমাদের হায়ার ম্যাথ কোর্স আসবে এবং বায়োলজি কোর্স আসবে, ইংলিশ কোর্স আসবে। হ্যাঁ, সেটা আমাদের হচ্ছে ওই 2 থেকে 3 মাস পরে আসবে, এবং তখন আমাদের হচ্ছে একটা চাপ দিয়ে ইংলিশ আইসিটি মানে ইংলিশ বায়োলজি হায়ার ম্যাথ এগুলো শেষ করে ফেলবো, ঠিক আছে? তো যাই হোক, কেমিস্ট্রি কোর্স আসবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাকে একটু জানাবেন যে আমার এই ক্লাসটা কেমন লাগলো এবং সবাই সবকিছু বুঝতে পারছেন কিনা। আমরা আর আজকে আগাচ্ছি না, আমরা চাইলে আরো আগাইতে পারতাম, আরো করাইতে পারতাম, যত করতে চাইবেন তত করাইতে পারতাম। হ্যাঁ, সারা রাত ক্লাস করতে চাইলে সারা রাত ক্লাস করাতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবং ফুল এনার্জি থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফুল এনার্জি নিয়ে আপনাদেরকে পড়াশোনা শুরু করতে হবে। যারা হচ্ছে এইচএসসি 25 আছেন এবং 26 আছেন, ফুল এনার্জি নিয়ে এখন থেকে পড়াশোনা করতে হবে, অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ, যারা এইচএসসি 25 আছে অনেক ফাঁকিবাজি হয়ে গেছে, ঠিক আছে? নয়তো আবার ওই যে এইচএসসি 24-এর মধ্যে আন্দোলন করা লাগতে পারে, ঠিক আছে? আন্দোলন তো আমরা করবো না, আমরা কি করবো, পরীক্ষা ভালোভাবে দিব, ভালোভাবে শেষ করে ভালোভাবে পরীক্ষা দিব। তো সবাই আমরা কি করব, অবশ্যই অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করব। আমাকে ইনবক্স করবেন করে, আগামীকাল শুক্রবার আছে, পরশুদিন শনিবার আছে, চেষ্টা করবেন এই 2 দিনের মধ্যে যত তাড়াতাড়ি ভর্তি হতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের একটা রোলের সিরিয়াল করে দেবো। হ্যাঁ, অলরেডি ভর্তি হওয়া শুরু হয়ে গেছে, মানে 1-2 মধ্যে থাকতে পারতেছেন না এটা শিওর। এরপরে আপনাদের একটা রোলের সিরিয়াল করে দেবো, একটা পরীক্ষা হবে, সেই রোল অনুযায়ী যে যত আগাইতে পারবে, ঠিক আছে? ওই অনুযায়ী সার্টিফিকেট যাবে, পরীক্ষায় আবার কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করবেন, অবশ্যই দ্রুত ভর্তি হয়ে নেবেন। ওকে, কিভাবে ভর্তি হবেন? 105 টাকা ডিসকাউন্ট, যারা শেষ পর্যন্ত ক্লাস করলেন তাদের জন্য 105 টাকার ডিসকাউন্ট, 605 টাকার ওই কোর্সে, অর্থাৎ বাংলা সেকেন্ড পেপার 105 আর আইসিটি 500। 105 টাকা ডিসকাউন্টে 500 টাকা আপনারা পেমেন্ট করলেই হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।